হয় এবং সবশেষ যেখানে আলোচনাটা এসে থেমেছিল সেটা গ্লোবাল হচ্ছে ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। উষ্ণায়ন। তো বিশ্ব উষ্ণায়ন কি, বেসিক কোনো আইডিয়া কারো আছে? একজন বলেন। জি স্যার। জি স্যার, আছে স্যার। বলেন। স্যার, বৈশ্বিক উষ্ণায়ন বলতে সাধারণভাবে বিশ্বের গড় তাপমাত্রার বৃদ্ধিকে বোঝানো হয় স্যার। বিভিন্ন সময় হ্যাঁ, জলবায়ুর পরিবর্তন। উষ্ণ থেকে উষ্ণায়ন মানে উষ্ণ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, উষ্ণতা বেড়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাই আসলে উষ্ণায়ন। এখন প্রশ্ন হলো যে উষ্ণতা বেড়ে কেন যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড, এইটা গ্রিনহাউস হ্যাঁ, গ্যাসের বিভিন্ন কারণে। কার্বন ডাই অক্সাইড সহ, বা বলা যায় যে গ্রিন হাউস গ্যাস, স্যার, এক কথায় জি স্যার। যেটা কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, এইসব নাইট্রাস এবং গ্যাস। অক্সাইড। ওজোন স্তর, স্যার ওজোন স্তর ধ্বংস হচ্ছে স্যার। হ্যাঁ, এটার ফলে যেটা হচ্ছে যে ওজোন স্তরের যেই লেভেলটা আছে সেইটি কিছুটা ভারসাম্য হারিয়ে এই বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। অর্থাৎ সূর্যের আলোর সাথে তাপ এইটিও যখন পৃথিবীতে আসে তখন সেটি ই করে, মানে আর ফিরে যেই মাত্রা এটা নির্গত বা বহির্গমন হয়ে যাওয়ার কথা সেটি নির্গত হয় না, তখন দেখা যায় যে এটি এই যে উষ্ণতা বেড়ে যায়। বাধা বাধার সৃষ্টি হয়, বিভিন্ন হ্যাঁ, মাধ্যমে বাধার এই সৃষ্টি হলে। প্রক্রিয়াগুলোই আমরা আজকে আলোচনা করব আর একটু মানে সুনির্দিষ্ট ভাবে। আপনারা অনেকে জানেন, কেউ হয়তো একটু কম জানেন। তো এই জানার কাজটি আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। তো আমি সরাসরি শেয়ার স্ক্রিনে যাই, সেখানে দেখি আলোচনাটা কিভাবে আছে। প্রথমতই আলোচনায় আছে যে বিশ্ব উষ্ণায়ন কি, হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং। একটি স্বাভাবিক অবস্থা থেকে ক্রমশ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে, যেটা আপনারাও একই রকমের বলছেন। কেন বিশ্ব উষ্ণায়ন হয় বা তাপমাত্রা বেড়ে যায়? গ্রিন হাউস গ্যাস সমূহ, যেটা আপনারা আলাদা আলাদা বললেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড, এই জি সব স্যার। কিছুকে একসাথে বলে গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ যার জি স্যার। ফলে এই যে মানে গ্রিন হাউস তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেই গ্রিন হাউস গ্যাস সমূহ ওজোন স্তরের ঘনত্ব বাড়িয়ে সূর্যের তাপকে আটকে রাখে, ফলে এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে। অর্থাৎ ওই যে যেটা বললাম যে তাপ ভিতরে ঢোকে, কিন্তু ওই ওজোন স্তর স্বাভাবিক থাকলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা আবার বাইরে বের হয়ে যেত, কিন্তু এই গ্যাসগুলোর ফলে ওজোন স্তরের ঘনত্ব বা পুরুত্ব বেড়ে যাওয়ার কারণে ওই তাপ ঢুকে আর বের হতে পারে না। সেইটি হচ্ছে মানে বলা যায় গ্রিন হাউস বা সরি বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। এখানে একটা মানে চিত্রের মতো আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো যে ধরেন এই যে এই লেভেলটা যেটা যে কিছুটা মানে রংধনু শেপে আছে, এখানে যে বিভিন্ন রকমের এটা একটা স্তর, এবং এই স্তর ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে আসে। এরপরে যেটা বলছে যে স্ক্যাপিং রেডিয়েশন, আবার স্বাভাবিকভাবে এই তাপমাত্রাটা একটা অংশ বের হয়ে যায়, সবই বের হয়ে যায় তা না, মানে বলা যায় একটা সারপ্লাস অংশ, যেটা অতিরিক্ত বা যেটা এখানে ভিতরে ধারণ করবার প্রয়োজন নাই, সেই অংশটা বের হয়ে যায়। কিন্তু এই স্তরের পুরুত্ব বা ঘনত্ব যখন বেড়ে যায়, তখন আলটিমেটলি এই যে এখানে পরের বিষয়ে দেখেন, রেডিয়েশন অ্যাবস্ট্রাক্টেড বাই গ্রিন হাউস গ্যাস, বিভিন্ন রকমের গ্যাস আছে, এইটা ওই মানে রেডিয়েশন বা ওই যে সূর্যের যে তাপমাত্রা রেডিয়েশন, এটাকে আর প্রপারলি বের হতে দেয় না, এটা তখন ভিতরে আটকা পড়ে, এবং এভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যায়। এবং এই যে যেই সব গ্যাস, এই যে সিএফসি, তারপরে অয়েল পেট্রোল ইঞ্জিনস, এবং ওই যে নানান ধরনের গ্যাস যেভাবে যেসব তৈরি হয় ফসিল ফুয়েল, এইসব থেকে এই মোটামুটি এরকম একটা অবস্থা তৈরি। ন্যাচারাল গ্রিন হাউস ইফেক্ট, স্বাভাবিক যেটা, এখানে আমরা দেখছি যে এই যে সান, এখান থেকে সোলার রেডিয়েশন এটা পৃথিবীতে আসছে, এবং আসার পরে আবার একটা অংশ যে রি রেডিয়েটেড হিট, এইটা আবার একটা অংশ যে এখানে দেখেন যে বের হয়ে মোটামুটি একটা অংশ বের হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে লেস রি রিএমিটেড হিট। অর্থাৎ এই বের হয়ে যাওয়ার ফলে এখানে উষ্ণতাটা কম, মানে উষ্ণায়নটা কম হচ্ছে, এটা অ্যাটমসফিয়ার অর্থাৎ ওই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কম হিট হচ্ছে, কারণ যেখানে যে পরিমাণ তাপমাত্রা ঢুকছে, রেডিয়েশন ঢুকছে, তার একটা অংশ বের হয়ে যাচ্ছে। ডান দিকের চিত্রে আসেন, এখানে দেখেন যে মোর রিএমিটেড হিট, এইখানে যেভাবে সূর্যের তাপমাত্রা ঢুকছে
সেইভাবে বের হয়ে যেতে পারছে না, যে বের হয়ে যাওয়ার জায়গাটা লেস হিট এসকেপস ইনটু স্পেস, মানে মহাকাশে খুব কম পরিমাণ তাপমাত্রা বের হয়ে যেতে পারছে। ফলে এখানে বলছে যে মোর রিএমিটেড হিট, ফলে এটা এই অংশে মানে বেশি পরিমাণে তাপমাত্রা থেকে যাচ্ছে, এবং এই যে একটা সামুদ্রিক মানে আমরা বেশি একটা যে রেডিশ অবস্থা দেখতে পাচ্ছি, অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত মানে বলা যায় যে সহজে বুঝবার জন্য এই প্রক্রিয়াগুলো আছে, যে যে পরিমাণ তাপমাত্রা ঢুকে সেটা বের হয়ে যেতে পারে। এখন একটা বিষয় আমরা প্রশ্ন আসতে পারে যে ওজোন স্তর যদি মানে মোটা হয়ে যায়, ঘনত্ব বা পুরুত্ব বেড়ে যায়, তাহলে তো তাপমাত্রা ঢোকার কথাও কম, মানে বের যেহেতু হতে কম হতে পারছে, তখন ঢুকবেও কম, মানে এরকম একটা প্রশ্ন আসতে পারে না? তো এইটা মানে একটা বিষয়। প্রথমত যে পৃথিবীর আমরা জানি যে মানে মেইন সোর্স অফ এনার্জি, মেইন সোর্স অফ পাওয়ার, অর্থাৎ শক্তির প্রধান উৎস হচ্ছে সোলার বা যে সান, ওজন স্তর সৌরশক্তি। সান। তো সৌরশক্তি এটি এত বেশি শক্তিশালী যে এটি এর শক্তি দিয়ে পুরোপুরি ঢুকে যেতে পারে, এটাকে ঠেকানো যায় না। কিন্তু যখন বের হয়ে যায় তখন আর সেই তখন তো কিছুটা যে মানে শক্তিটা চলে আসার পরে সে তো আর সরাসরি হিট দিচ্ছে না, মানে সূর্য থেকে সরাসরি আসছে না, এখান থেকে বাড়তি অংশ সে ফিরে যাবে। তো বাড়তি অংশ ফিরে যাওয়ার জন্য এই ওজোন স্তরকে ভেদ করার মতো অত বেশি শক্তি আর তখন তার হাতে থাকে, ফলে সে আটকে যায়। ওই যে অনেকটা মানে ইসের আপনার এক ধরনের বিভিন্ন রকমের মাছ মারার যন্ত্র দেখেছি না, মাছ ঢুকতে পারবে বাট বের হতে পারবে। তো এই ওজোন স্তর অনেকটা সেই টাইপের, যে সূর্যের শক্তির ফলে তাপমাত্রা পৃথিবীতে ঢুকে যাচ্ছে, কিন্তু ওজোন স্তরের ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে, পুরুত্ব বেড়ে যাওয়ার ফলে আর সেই পরিমাণ বের হয়ে যেতে পারছে না, ফলে এই উষ্ণায়নটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত গ্রিন হাউসের মূল বিষয়, মানে গ্রিন হাউস বা যে বিশ্ব উষ্ণায়নের মূল বিষয়। গ্রিন হাউস গ্যাস, কি কি ধরনের গ্রিন হাউস গ্যাস? এখানে ইউএস গ্রিন হাউস গ্যাস পলিউশন ইনক্লুডস বিভিন্ন রকমের গ্যাস এখানে আছে, মিথেন, তারপরে নাইট্রাস, কার্বন ডাই অক্সাইড, এরপরে আপনার অন্যান্য যেসব গ্যাস আছে সবকিছু মিলিয়ে, যেমন মিথেন 9%, এরপরে নাইট্রাস অক্সাইড এটি 6%, এবং কার্বন ডাই অক্সাইড প্রায় 82% তারা উৎপাদন করে, মানে তাদের অন্যান্য ইসের তুলনায়, এবং অন্যান্য গ্যাস মিলিয়ে 3%। এবং এই সব কিছু মিলিয়েই বলা যায় যে মানে ওজোন স্তরের যেই মানে ভারসাম্যহীনতা বা গ্রিনহাউস গ্যাস নির্গমন বা উৎপাদন, এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি। এবং টোটাল ইউএস গ্রিনহাউস গ্যাস এমিশনস বাই ইকোনমিক সেক্টর ইন 2012, এটা 2012 সালের চিত্র, যে তারা এই পরিমাণ গ্রিনহাউস গ্যাস প্রডিউস করে। এখন প্রশ্ন হলো যে এই যে গ্রিন হাউস, এই বিষয়গুলো কেন, কোত্থেকে আসলো, গ্রিন হাউসের ধারণাটা কেন, আমরা কেন এটাকে গ্রিন হাউস বলছি? সেটা হলো যে বিশ্বের মেরু অঞ্চল সহ যেই সব জায়গা, যেমন ধরেন সে রাশিয়া সহ অনেক অঞ্চলে, যে আপনার ইভেন ইউরোপেরও কোথাও কোথাও শীত প্রধান দেখা যায় অঞ্চল। যে মারাত্মক শীত রকমের প্রধান দেশ। বলেন, শীত প্রধান অঞ্চল স্যার। হ্যাঁ শীত প্রধান অঞ্চল, যে সেই সব জায়গায় এত কম তাপমাত্রা থাকে বা এত বেশি বরফ বা তুষার পড়ে, যে স্বাভাবিকভাবে সেখানে এই ফসল উৎপাদন করা খুব মুশকিল হয়ে যায়। তখন তারা এক ধরনের ঘর নির্মাণ করে, যে ঘরে তারা মানে স্বাভাবিক আলো বাতাস ঢুকবে, তাপ প্রবেশ করবে কিন্তু তাপ বের হয়ে যেতে পারবে, অর্থাৎ ওইখানে মিনিমাম একটা তাপমাত্রা কন্ট্রোল করবার জন্য এই গ্রিন হাউস তারা নির্মাণ করে, এবং ওর মধ্যে তারা এই বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে। সেই দিক থেকে আমরা খুব লাকি যে আমাদের এত ঝামেলা করতে হয় না, আমাদের এখানে ন্যাচারালি আমাদের মানে ফসলগুলো আমরা উৎপাদন করতে পারি। তা এই গ্রিন হাউসের ধারণা থেকেই মূলত, যেহেতু এটি কৃত্রিম ভাবে মানে বলা যায় যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মানে ফল ফসল বা বিভিন্ন রকমের সবজি, বা ফুল, এগুলো উৎপাদন করা হয়, তো সেই কারণে এটাকে গ্রিন হাউস। তো এখন বলা হয় যে এই গ্রিন হাউস গ্যাসের ফলে গোটা পৃথিবী একটা গ্রিন হাউস হয়ে উঠেছে, যেখানে গ্যাস ঢুকছে এবং তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেই তাপমাত্রা আর বেরোতে পারছে। এটা হলো একটা দিক, মানে গ্রিন হাউসের সম্পর্ক বা গ্রিন হাউস নামকরণ কেন সেইটা এখান থেকে আসে, যে এটা এক ধরনের গ্রিন হাউস গ্যাস বা মানে গোটা পৃথিবী একটা গ্রিন হাউস হয়ে উঠছে, যদিও সেটি মানে আমাদের পরিবেশের জন্য ভারসাম্যহীনতার জন্য একটা নেতিবাচক দিক। বিশ্ব উষ্ণায়নের কারণ, যেটা আগেই ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি, যে বিভিন্ন গ্যাস নির্গমনের ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয় বা তার ঘনত্ব বেড়ে যায়, বা কেউ কেউ বলেন যে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়, তার ফলে বিশ্ব উষ্ণায়ন হয়। এখানে আমরা কারণগুলো দেখি,
বার্নিং অফ ফসিল ফুয়েল, অর্থাৎ এই যে জীবাশ্ম জ্বালানি বা জীবাশ্ম জৈব জ্বালানি। জ্বালানি, এইটিকে আমরা অনেক বেশি ব্যবহার করছি। এবং এই যে জ্বালানি আমরা দেখি যে নাই হয়ে যাচ্ছে, আসলে পুরোপুরি নাই হয় না। এটি আবার এক ধরনের গ্যাস উৎপাদন করে। গ্যাস উৎপাদন করে হলো যেমন আমরা যে ধোঁয়া নির্গত হতে দেখি, আবার ইঞ্জিন চলার পর এক ধরনের তাপ উৎপাদন হয়, অর্থাৎ ওখান থেকে যে তাপটি তৈরি হয়, যেটা কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য এইটি একটা কারণ যে প্রচুর পরিমাণে ফসিল ফুয়েল জ্বালানির ফলে আমাদের যে মানে গ্রিন হাউস গ্যাস বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে। আর একটা বড় কারণ হলো ডিফরেস্টেশন বা বন উজাড় করা। আমরা একরের পর একর বিভিন্ন জায়গায় বন উজাড় হচ্ছে, কোথাও কোথাও দাবানলের মতো ঘটনা ঘটছে। এর মধ্যে যেমন এর আগে কয়েক বছর আগে অ্যামাজনের মানে বিস্তীর্ণ অঞ্চল পুড়ে গেছে। আমরা ওই খুব কাছাকাছি সময় দেখলাম যে সুন্দরবনে বেশ এই যে মধ্যে মারাত্মক গরম গেল এই সময়, যদিও কেউ কেউ বলছে যে ওখানে বন কর্মীদের উদাসীনতা ছিল বা তাদের নেগলিজেন্স, ইভেন এটাকে স্যাবোটাজও মানে কেউ কেউ বলতে চান। যাই হোক, তো সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল, তো এটা হলো একটা যে ন্যাচারালি বা কোনোভাবে এটি হয়। আর একটা হলো যে আমরা ওই যে ঘর বাড়ি নির্মাণ, শিল্প কলকারখানা প্রতিষ্ঠা, শহরের বিস্তার, আমাদের দৈনন্দিন জীবনে নানান ধরনের আসবাবপত্র তৈরি, এইসব নানান কারণে আমরা বন উজাড় করে ফেলছি, আমরা বৃক্ষ নিধন করছি, মানে গাছ কেটে ফেলতেছি। এইসব নানান কারণে এক কথা মানে বনভূমি নিঃশেষ হয়ে যাচ্ছে। তো বনভূমি নিঃশেষ হলে আমরা নর্মাল প্রসেস কি, যে মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আর গাছ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো যখন গাছের পরিমাণ কমে যায় তখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং মানুষ সঙ্গত কারণে অক্সিজেনের পরিমাণ কম পায়, ফলে একটা স্বাভাবিক যে ভারসাম্য সেটি ব্যাহত হয়। তো ডিফরেস্টেশনের ফলে এক কথা যদি আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। এর সাথে বৃষ্টিপাতের মানে ইয়ে থাকে, যেমন সিলেট অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, ধারণা করা হয় যে ওটি অনেক বেশি বৃক্ষাচ্ছাদিত বা ওখানে চা বাগান সহ নানান রকমের ইয়ে আছে, সেটি একটা কারণ। আবার মরু অঞ্চলে যেখানে গাছপালা খুব কম, সেখানে বৃষ্টিপাত কম হয়। এখন এটা আবার ভাইস ভার্সা, যে বৃষ্টিপাত কম হয় সেই জন্য সেটি মরু অঞ্চল, নাকি মরু অঞ্চল সেই কারণে সেখানে বৃষ্টিপাত কম হয়, সেটা ডিফারেন্ট। কিন্তু সামগ্রিকভাবে একটা জনপদে যে পরিমাণ বনভূমি বা বৃক্ষ থাকা দরকার, সেটি নানান কারণে বিশেষ করে আমাদের দেশে থাকে না, অন্য অনেক দেশেও কম আছে। তো সেইটি না থাকবার ফলেও এই বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাওয়ার ফলে মানে যে পরিমাণ তাপ, যেমন আপনি দেখবেন প্রচন্ড দুপুরের ক্লান্ত হয়ে একটা বট গাছের নিচে বা একটা বড় মানে পাতাওয়ালা গাছের নিচে বসলে আপনি একটা শীতল ভাব অনুভব করবেন, কারণ যে ওই গাছ ছায়া কেবল দিচ্ছে না, গাছ তাপমাত্রা শোষণ করে নেয়। তো সেটিও একটা বড় কারণ বিশ্ব উষ্ণায়নের, যে আমাদের ডিফরেস্টেশন। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে মানে গ্যাস নির্গমন এবং বিশেষ করে যে তাপ উৎপন্ন হয়, ধোঁয়া উৎপন্ন হয়, এগুলো আমাদের এই যে বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়াকে মানে ত্বরান্বিত করছে। এবং কার্বন ডাই অক্সাইডের একটা বড় উৎস বা বিভিন্ন কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং রিলিজ গ্রিন হাউস গ্যাসেস, এইগুলো আমাদের বিশ্ব উষ্ণায়নকে বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য সেগুলো থেকে। এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এখান থেকেও কিন্তু মানে মিথেন, যেমন যেসব জায়গায়, যেমন আপনারা যদি কেউ গ্রামে বড় হয়ে থাকেন আপনাদের অনেকের ধারণা আছে যে ওই যে ধানের যেই নাড়া নাড়া মানে যে খড়ের নিচের দিকের অংশ, সেইটি বর্ষায় একসময় পচে ওই বিভিন্ন অঞ্চলে একবারই হয়ে থাকে, মানে বাংলাদেশের দক্ষিণবঙ্গে এগুলো বেশি দেখা যায়। তো পচার ফলে সেটি আমরা একদিকে বলি যে পচে এটি একসময় মাটির সাথে মিশে সার তৈরি হয়, কিন্তু একই সাথে এটি প্রচন্ড পরিমাণে মিথেন গ্যাসও তৈরি করে। এই মিথেন তৈরি হওয়া, এরপরে গবাদি পশুর যে বর্জ্য, বিশেষ করে গবাদি পশুর মানে আপনার প্রস্রাব এবং মল বা ওখানে সামগ্রিকভাবে যেটা তৈরি হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে মিথেন উৎপন্ন হয়। তো এই যে মিথেন গ্যাস তৈরির একটা বড় ক্ষেত্র হচ্ছে ওভারঅল এগ্রিকালচার। তো এইটি এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এটার জন্য কি মানে এই যে ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার বন্ধ করে দিতে হবে? না, বন্ধ আমাদের করা যাবে না, কারণ যে আমাদের এই যে বিশ্বের তো জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং তাদের খাবার এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজন তো আসেই যে নতুন নতুন উৎপাদন থেকে। কিন্তু এখন বলা হচ্ছে যে এগুলার একটা প্রক্রিয়া করার সুযোগ আছে, যেমন ইন্ডাস্ট্রিতে ইটিপি যদি আপনি সেট করেন তাহলে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা অনেক ভালো পাবেন। আবার যে এগ্রিকালচারাল ওয়েস্টেজ এগুলো ভালোভাবে যদি আমরা ম্যানেজ, যেমন ধরেন যে ক্যাটেল ওয়েস্ট যেগুলো, সেগুলোকে যদি আমরা প্রপার ম্যানেজ করতে পারি তাহলে বরং সেখান থেকে গ্যাস উৎপন্ন হবে, যে গ্যাস দিয়ে রান্না সহ বিভিন্ন দৈনন্দিন প্রয়োজন মেটাবে। তো সেইভাবে যদি আমরা ওয়েল ম্যানেজ করতে পারি তাহলে এই যে যেগুলোকে আমরা এখন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী মনে করছি, সেগুলো বরং আমাদের একটা রিসোর্স হিসেবে
বা নতুন একটা কি বলা যায় যে প্রয়োজনীয় উপাদান হিসেবে আমরা কাজে লাগাতে পারি। এরপর আছে ইনক্রিজড এনার্জি কনজাম্পশন, অর্থাৎ সামগ্রিকভাবে যে প্রতিনিয়ত আমরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করি, দ্য রিলায়েন্স অন ফসিল ফুয়েল বেসড অন এনার্জি সোর্স, অর্থাৎ এই যে জীবাশ্ম জ্বালানি সহ অর্থাৎ এনার্জি সেক্টর যেটা আছে, এখান থেকে যেই পরিমাণ আমরা বিভিন্ন রকমের গ্যাস, গ্রিন হাউস মানে এগুলো বার্ন করি আমরা, এবং এটা আলটিমেটলি গ্লোবাল ওয়ার্মিং এ প্রচন্ড কন্ট্রিবিউট করে। অর্থাৎ এই যে আমরা এক কথায় আমাদের জীবাশ্ম জ্বালানি ইলেকট্রিসিটি তৈরি হয়, তার পিছনে দেখা যায় কয়লা বা গ্যাস বা কি বলে যে আপনার বিভিন্ন জ্বালানি ব্যবহার করতে হয়। তো আধুনিক জীবনযাপন এনার্জি ছাড়া অচল, কিন্তু এটিও কোনো না কোনো ভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমনে ভূমিকা রাখে। ল্যান্ড ইউজ চেঞ্জেস অফ ল্যান্ড ইউজ সাচ অ্যাজ আরবানাইজেশন, তারপরে কনভার্সেশন অফ ফরেস্ট ইনটু এগ্রিকালচার, অর্থাৎ আগে এক সময় প্রাকৃতিক ভূমি অনেক বেশি পড়ে থাকতো, এখন সেটিকে হয় আমরা সেখানে নগর শিল্প কলকারখানা করে তুলছি, অথবা সেটিকে আমরা কৃষি ভূমিতে পরিণত করছি, অর্থাৎ স্বাভাবিক বনভূমি থাকছে না। তো এই যে ভূমির ব্যবহার, এটিও গ্রিন হাউস গ্যাস নির্গমনে বা গ্রিন হাউস গ্যাস উৎপাদন এবং বৃদ্ধিতে ভূমিকা রাখছে। আগে যেখানে বনের মানে একরের পর একর বন, আমরা যারা শৈশবে আমাদের বিভিন্ন জায়গায় মানে প্রচুর অনেক ছোট ছোট বনভূমি দেখেছি, ইভেন আমরা আমাদের অঞ্চলে বলে জাঙ্গাল। তো সেই জাঙ্গাল, বড় বড় জাঙ্গাল আমরা ছোটবেলায় একা পার হতে ভয় পেতাম, কারণ যে বেশ বড় এবং ওর ভিতরে কোন রকমের প্রাণী বা এমনি গাছ সমসম একটা ভাব থাকতো। অথচ এখন তার কোনো বনভূমি নাই, যেখানে আমরা আগে একা যেতাম না, মানে ওয়েট করতাম অন্য কোনো বড়রা গেলে তাদের সাথে পার, সেই সব কোনো বনভূমি এখন নাই। এবং এই চিত্র সারা দেশে, ইভেন কম বেশি বলা যে বিশ্বেই এরকম অবস্থা আছে যে ন্যাচারাল বনভূমি অনেকটাই এখন শেষ হয়ে গেছে। হয় সেখানে নগর গড়ে উঠেছে, অথবা সেখানে কৃষিভূমি, অথবা কোনো শিল্প কলকারখানা, এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। ফলে যে মানে ভূমির ব্যবহারের যে পরিবর্তন, সেইটিও আমাদের যে বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে দায়ী। ওকে, এখন আমরা দেখি যে বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয়, এর প্রভাব বা ফলাফল গুলো। দু একটা ফলাফল বলতে পারবেন কেউ? বরফ গলতে থাকবে, পানির উচ্চতা বাড়বে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া। পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। তারপর আপনার ভেরি গুড, মানে মূল বিষয় হলো আমরা একটা জানি যে বিশ্ব ক্লাইমেট উষ্ণায়ন, চেঞ্জ, হ্যাঁ, সমুদ্রের পানির উষ্ণতা বেড়ে যাওয়া, খরা হতে পারে। অনেকগুলো চলে আসছে। আমরা যেটা দেখি যে মানে বরফ বা শীতলের সাথে উষ্ণতার তো বৈপরীত্য সম্পর্ক আছে, মানে শীত গ্রীষ্ম, শীত উষ্ণ এরকমের। উষ্ণতা বেড়ে যাওয়া মানে শীত কমে যাবে, শীত কমে যাওয়া মানে আলটিমেটলি বরফ গলে যাবে। এই বরফ গলে সেটা কোথায় যাবে? যেমন আমরা যে বললাম যে আমরা ফুয়েল যে বার্ন করছি, তো ফুয়েল বার্ন হয়ে তো পুরোপুরি মিশে যাচ্ছে না, ওর আবার একটা উৎপাদিত মানে যে গ্যাস, সেটি আবার মানে বাতাসে মিশে যাচ্ছে। সুতরাং এর সবকিছু থাকে। ইভেন অনেকে যেটা বলেন, এই যে আমরা কথা বলি, সেই কথাগুলো ইথারে একভাবে থাকে, এবং একটা সময় তো সেই যন্ত্র আবিষ্কৃত হয়ে যাবে। যেমন অলরেডি আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা এই যে রেকর্ড করে রাখি, বা আমাদের কথা এই যে আরেক জায়গায় চলে যাচ্ছে, এই যে আপনারা কতশো মানে কয়েক হাজার মাইল দূরে আছেন, আমরা এখান থেকে ক্লাস করছি, এইসব যন্ত্র। তো একটা সময় দেখা যাবে যে আমরা যত কথা বলি, সেইগুলো মানে কেউ কেউ বলে থাকেন যেগুলো থেকে যায়, মানে এবং এগুলো বিশ্বে বা এই যে বৈশ্বিক ব্রহ্মাণ্ডে আমরা এখন ধরতে পারি না, বাট এটা একভাবে আছে। ইভেন যে আমরা পুনরুত্থানের কথা বলি, কিয়ামতের কথা বলি, হিসাব নিকাশের কথা বলি, তাই অনেকে বলে থাকেন যে আসলে কোনো কিছু শেষ হয়ে যায়। তেমনি কি বলে যে এই যে সরি বরফ যে গলে যায়, তো বরফ, হ্যাঁ বরফ গলে তো আমরা দেখছি বরফ আর বরফ ওখানে থাকছে না, বরফ গলে পানি হয়ে যাচ্ছে। তো সেই পানিটা আবার কোথায়? তো সেই পানি সমুদ্রে যায়। সাগরে মিশবে, সাগর উচ্চতা বেড়ে যাবে, তখন সেটা লোকালয়ে ঢুকে যাবে। এই নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখা যায় বিশ্ব উষ্ণায়নের একটা মানে ভয়াবহ প্রভাব আছে। সেই প্রভাবগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রথমত ওভারঅল তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো তাপমাত্রা বৃদ্ধির ফলে যেটা হয় যে বৃষ্টিপাতের ধরন এবং প্রকৃতি এটি বদলে যাচ্ছে। আগের যে সময়, যেমন আমরা বলি যে বর্ষাকালে আর বর্ষা মানে বৃষ্টিপাত হয় না, শীতকালে যে বৃষ্টিপাত হচ্ছে, এই যে স্বাভাবিকভাবে আবহাওয়া বা জলবায়ুর এক ধরনের মানে পরিবর্তন হচ্ছে। বরফ এইখানে বানান বলেছে, বলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। এরপরে চরম ভাবাপন্ন বা বৈরী আবহাওয়া তৈরি হচ্ছে, যেটা আপনারা বলছেন যে জলবায়ুর প্রভাব মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে। তো আবহাওয়া বৈরী, হয়তো
মারাত্মক গরম, এই যে এবারে অনেকেই বলছে যে বাংলাদেশে দীর্ঘকালে এরকমের গরম কেউ ফেস করেনি। আবার যখন শীত আসে শীত বেশি, শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি, অতিবৃষ্টি অনাবৃষ্টি এই সব কিছু একটা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। এটিও বিশ্ব উষ্ণায়নের ফলে বা জলবায়ু পরিবর্তনের মানে পরিবর্তনের ফল হিসেবে আমরা পাচ্ছি। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যেটা ইকোলজি আমরা এর আগে আলোচনা করে আসছি, যে এই যে আহ প্রাণী, তারপরে আপনার বিভিন্ন রকমের গাছপালা, এর যে সামগ্রিক ভারসাম্য, বাস্তুতন্ত্র বা ইকোলজি, এটা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ বন যখন থাকে না তখন সেখানে পাখি থাকে না। আবার যদি আমরা যে বলি যে বরফ গলে যখন কোন অঞ্চল প্লাবিত হয় তখন সেই জায়গা ক্ষতিগ্রস্ত। আবার মেরু অঞ্চলের যেই স্বাভাবিক একটা পরিবেশ সেটিও ব্যাহত হয়। তো সামগ্রিকভাবে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বিশ্ব উষ্ণায়নের ফলে। সমুদ্রের এসিডিটি প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অ্যাসিডিটি মানে ওই যে সমুদ্রের পানিতে যে পরিমাণ মানে আহ, যে লবণাক্ত লবণাক্ততা বা লবণাক্ততা অম্লজাত যে বিষয়গুলো, সেই অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। এই যে সবকিছু মিলিয়ে যেটা বললাম, বৈরী আবহাওয়া এবং অন্যান্য সবকিছু, এটি মানব স্বাস্থ্যের জন্য মানে হুমকি সৃষ্টি করছে। স্যার, স্যার অ্যাসিডিটিটা আর একটু ক্লিয়ার করবেন স্যার, কিভাবে অ্যাসিডিটিটা বেড়ে যাচ্ছে? অ্যাসিডিটি এটা বা ইসের কি বলে যে অ্যাসিডিটির সাথে আপনার, আমার ধারণা যে আপনার স্যালানিটি মানে অর্থাৎ লবণাক্ততা এবং সমুদ্রের পানি বা এমনি ওভারঅল পানির সাথে যে, যেমন ওই যে আমরা এখন অনেক ক্ষেত্রেই দেখবেন যে অ্যাসিডিটি তো বাংলায় বলে হলো অম্ল, এটা এক ধরনের গ্যাস। এবং আমরা যে যেটা বললাম মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে, তা এখন নানান কিছু থেকেই আমাদের এই যে গ্যাসীয় সমস্যা তৈরি। তো এইটা অম্লজাত পদার্থ, এইটি বেড়ে যায় এই বিশ্ব উষ্ণায়নের ফলে। এবং সেটা এই যে অম্লর সাথে আপনার ইসে কি বলে যে লবণাক্ততা সহ এই অম্লজাত যেসব উপাদান সেগুলো বেড়ে যায় যদি আপনার হয় কি বলে যে বিশ্ব উষ্ণায়নের ফলে, বরফ গলার ফলে বা অন্যান্য যেসব উপাদানের ভারসাম্যহীনতা তৈরি হয়, এর ফলে এই অবস্থাগুলো মানে তখন নতুন সমস্যা হিসেবে চলে আসে। এখানে যে বিষয়গুলো আমরা দেখি উষ্ণায়নের ফলাফলে যেটা হয়, এখানে আমরা যেটা বলছি যে চেঞ্জ ইন অ্যানিম্যাল মাইগ্রেশন এন্ড লাইফ সাইকেল, যে এই যে এক অঞ্চলের থেকে আর এক অঞ্চলে যেটা মানে যেমন আমাদের অঞ্চলে শীতকালে পাখি আসে, তা আমাদের অঞ্চলে শীতকালে যেসব পাখি আসে ওরা আসে হলো ওদের অঞ্চলে তখন শীত আরো বেশি বেড়ে যায়। তো ওরা আবার একেবারে শীত ছাড়া থাকতে পারে না। তা আমাদের অঞ্চলে মানে ওদের অঞ্চলে যখন শীতকাল, আর আমাদের কি বলে যে ওই যে অতিথি পাখি যারা আসে, সেই রকমের মানে যেটা দেখা যায় যে, এবং সেটাকে বলি না ওই যে যেটা বললাম যে মেরু অঞ্চলে মেরু ভাল্লুক, যদি ওখানে মেরু ওই বরফ না থাকে, তাহলে মেরু ভাল্লুক বা ওখানে যে শিল মাছ টাইপের আছে যারা বরফের উপরে চলাফেরা করে, ওদের বইনশীল জীববৈচিত্র্য মাছ থাকতে পারবে না এবং ওরা ওখানে থাকতে পারবে না। এইটা এইটা এক ধরনের। তারপরে চেঞ্জিং ইন রেইন অ্যান্ড স্নো প্যাটার্ন, অর্থাৎ এই যে বৃষ্টিপাত এবং তুষারপাত যেটা স্বাভাবিকভাবে হয় সেটি ব্যাহত হবে। এরপরে স্ট্রঙ্গার স্টর্ম, এর ফলে ঝড় এইটার প্রবণতা বেড়ে যাবে। হ্যালো, নমস্কার। এরপরে যে বিষয়গুলো হয় যে হায়ার টেম্পারেচার এন্ড মোর হিট ওয়েভস, যে টেম্পারেচার যখন বেড়ে যায় এবং যে মানে উষ্ণতা, হিট আর টেম্পারেচার তো সেম জিনিস, এইটি নানান ভাবে বেড়ে যায় এবং রাইজিং অফ সি লেভেলের উচ্চতা বাড়ে। এরপরে ওয়ার্মার ওশানস মানে সমুদ্র ক্রমশ গরম হয়ে যায়। চেঞ্জেস ইন লাইফ প্যাটার্ন সাইকেলস, অর্থাৎ ওই যে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, জীবন চক্র, সেটিও একভাবে ব্যাহত হয়। এবং লেস স্নো অ্যান্ড আইস, এই আইস এবং স্নো কমে আসে। এই যে সামগ্রিক একটা সাইকেল এখানে দেখাচ্ছে, এই চিত্রটা আপনাদের কাছেও যাবে। তো এটাকে অ্যানালাইসিস করলে আমরা একটা ইম্প্যাক্ট বা ফলাফল দিয়ে দেখতে পারি। এবং যেটা হয় যে মর ড্রটস অর উইল্ড ফায়ার্স, অর্থাৎ এর ফলে যে বেড়ে যায়, মানে আপনার ড্রট মানে যে খরার পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে দাবানলের সৃষ্টি হতে পারে। এইসব নানান রকমের বিরূপ প্রভাব এই বিশ্ব উষ্ণায়নের ফলে পরিলক্ষিত হয়। তো এখানে অনেকগুলো ইস্যু, জাস্ট এটা একটা বলা যায় যে কল্পিত চিত্র এবং হাতে আঁকা বা গ্রাফিক ডিজাইন থেকে করা, কিন্তু মোটামুটি আমরা একটা ধারণা এর থেকে পেতে পারি যে স্যার বিশ্ব এখান থেকে উষ্ণায়নের ফলে কি কি রকমের একটা সমস্যা হবে। জিনিস কি, স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলেন।
স্যার একটা আমার কিউরিসিটি থেকে এখন সূর্য এবং পৃথিবীর একটা গ্রাফ দেখানো হয়েছে এখানে স্যার, একটা ডিজাইন আর কি স্যার। তো আমরা পৃথিবী থেকে সূর্যের দিকে যতই যাব আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটি তো স্বাভাবিক স্যার, সূর্য যেহেতু গরম স্যার। হুম। কিন্তু স্যার যখন দেখা যায় যে এরোপ্লেনে যখন বিমানে যায় তখন দেখা যায় বাইরে টেম্পারেচারটা মাইনাস থাকে স্যার। পৃথিবী তো তো টেম্পারেচার 40-30 যাই থাকুক, কিন্তু যখন 30,000 ফিট উপরে বা 40,000 ফিট উপরে যায় তখন দেখা যায় টেম্পারেচার বাইরে মাইনাস স্যার। হুম। এই জিনিসটা বুঝিনি স্যার, বুঝলাম না স্যার, বেশি হওয়ার কথা সেখানে। না, এটা সব জায়গায় একই রকমের থাকে না, টেম্পারেচারের খুব বেশি হয় না। আপনারা তো বিমানে যখন উপরে ওঠেন ওই জায়গার টেম্পারেচারটা তো কন্ট্রোল টেম্পারেচার। ওখানে তো বিমানের ভিতরে যেটা, আপনি তো বিমানের বাইরে তো আর কি অবস্থা আছে সেটি আপনি বলছেন। ওখানে বিমানে যেটা বাইরেরটা বলছি ঘোষণা স্যার, দেয়, আমি বলি বাইরেরটা, আপনাকে, ভিতরেরটা তো কন্ট্রোল স্যার, তাদের আমি নিয়ন্ত্রণে বলি থাকে। আপনাকে, আমি ব্যাখ্যাটা দিচ্ছি। আমি বলছি যে ভিতরে তো কন্ট্রোল তাপমাত্রা, বাইরে বাইরে সেটা ওখানে মাইকে, সরি, যে আপনি কি ঘোষণার কথা বলছেন নাকি মানে যখন উপরে থাকছেন এখানে এখন তাপমাত্রা এরকম সেটা বোঝাচ্ছে কি? না, আপনি এই ধারণাটা উপরে করতে যখন বলেন। স্যার সেখানে যে মনিটরে দেখাচ্ছে, সেখানে ভিতরে কত বাইরে কত, হুম। আহ, সামনের সিটের পিছনে তো মনিটরে দেখাচ্ছে স্যার তার হুম। প্যারামিটার গুলো স্যার, হুম। সেখানে দেখাচ্ছে বাইরে মাইনাস। না, এইটি বাইরে যে মাইনাসটা দেখায়, আমি আমার মানে আমার সরাসরি এক্সপিরিয়েন্সটা নাই। আপনি লজিক্যালি যেটা বলছেন সেটা ঠিক, যে আমরা উপরে গেলে তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা, সেটা ঠিক আছে। এখন এই জায়গায় যেটা বলি যে ধরেন বাংলাদেশে এখন ওই ভূপৃষ্ঠে আমরা এখানে আছি, যে ধরেন এখানে 30 ডিগ্রি তাপমাত্রা আছে। আপনি যদি ঠিক বাংলাদেশেরই আপনি 40,000 ফিট উপরে যান, এই 40,000 ফিট উপরে কিন্তু ওখানে মাইনাস দেখাবে, ওখানে 30 বিপরীতে 10 দেখাবে, সেটি কিন্তু না। বাট আপনি বিমানে উঠে ধরেন বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছেন, আপনি ইউরোপে যাবেন বা আপনি মধ্যপ্রাচ্যে যাবেন, এখন সেইখানে কোন একটা দেশের তাপমাত্রা, যেমন ধরেন এখন এই যে রাশিয়ার তাপমাত্রা যখন মাইনাস থাকে, তো তখন ওখানে মাইনাস ভূপৃষ্ঠেও আছে, ওখানে যে অ্যাটমসফিয়ার সেখানেও আছে। সুতরাং আমার ধারণা যে আপনি যেটা বলছেন সেটি এই উচ্চতা জনিত কারণে না, সেখানে ডিস্টেন্স জনিত কারণ। ডিস্টেন্স হলো যে আপনি মধ্যপ্রাচ্য থেকে আপনি যদি রাশিয়ার দিকে বা অন্য যেখানে যাবেন, ওই অঞ্চলের তাপমাত্রা দেখাচ্ছে, এটা উচ্চতায় যাওয়ার ফলে না। বাংলাদেশে আপনি যদি 40,000 ফিট উপরে যান, এখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা 30 আর উপরের তাপমাত্রা মাইনাস বা কম, সেইটা খুব বেশি ভেরিয়েশন না। উপরে যাওয়ার ফলে যে পরিবর্তনটি ঘটে সেটা হচ্ছে আপনার ইসের ভরের। যেমন আমরা মানুষ একটা সময় উপরে যারা মহাকাশে যায় এরা শূন্য ভরে চলে আসে, আবার একসময় মাইনাস হয়ে যায়, অর্থাৎ তখন মানুষ ভাসে আকাশ। এই পরিবর্তন গুলো ঘটে, অর্থাৎ গ্র্যাভিটির পরিবর্তন ঘটে, ভরের পরিবর্তন ঘটে, তাপমাত্রার খুব বেশি পরিবর্তন ঘটে না। বরং যেটা হয় যে উপরের দিকে তাপমাত্রা আরো মানে কতটা চেঞ্জ হয় এত বেশি হবে না। বরং যেটা হয় আপনি যেটা বলছেন যে সেটি যেখানে মাইনাস দেখাচ্ছে সেখানে ওই অঞ্চলে, অর্থাৎ ওখানে ভূপৃষ্ঠেও ওর কাছাকাছি তাপমাত্রাই আছে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, জি স্যার। মানে আমার ধারণা এটাই। এখন আমি তো মানে পুরোপুরি জিওগ্রাফির বা এই বিষয়ের না, বাট আমার ধারণা যে আমি যে ব্যাখ্যাটা দিলাম এইটাই ঠিক, যে বাংলাদেশ বা যেই অঞ্চল, বা আপনি মধ্যপ্রাচ্যে আছেন, মধ্যপ্রাচ্যে আপনি যদি ওখানে সরাসরি 40,000 ফিট উপরে যান, ওখানে উপরে যে আপনি মাইনাস তাপমাত্রা পাবেন, ওখানে উপরে যে হয়তো তাপমাত্রা আরো বেড়েই যাবে। সেটাতে এমন না যে, কারণ যে সূর্যের সাথে ওই দূরত্ব 40,000 ফিট দূরত্ব যদি বলি, সেটা খুবই মিনিমাম কাছাকাছি যায়। অর্থাৎ ধরে নেন যে আমরা অনেক সময় বলি না যে ঘর থেকে বের হয়ে দিল্লি কত দূর, এরকমের ব্যাপার আমরা অনেকটা। তো এইটার যে উদাহরণটা আমরা দেই, তেমনি 40,000 ফিট এইটি সূর্যের সাথে যদি পৃথিবীর দূরত্বের কথা বলি, এটা খুবই সামান্য, মানে বলা যায় যে এর সাথে কম্পেয়ার করলে মানে এর কয়েক কোটি ভাগের এক ভাগ দূরত্ব আমরা মানে কমালাম। কিন্তু সেটি এই দূরত্ব কমিয়ে আমরা তাপমাত্রা অনেক বেশি হেরফের পাবো সেটি কিন্তু না। ইভেন আমরা হয়তো ওজোন স্তরের যেই লেভেল সেটিও পার করি না। আমাদের সামনে একটা চিত্র মনে হয় আছে, কোন লেভেলে কি মেঘের একটা লেভেলের পরে, মানে একটা লেভেলের পরে আমরা মানে বিমানগুলো যায়, আবার হেলিকপ্টারও তো উপরে যায় না। তাই সেরকম একটা লেভেল আছে, তা আমরা যে লেভেলটার উপরে যাই সেখানে তাপমাত্রার খুব বেশি পার্থক্য হবে না। আপনারা যে তাপমাত্রার পার্থক্য দেখেন সেটা আঞ্চলিক পার্থক্যের কারণ। যেমন এক ভারতেই যদি আপনি দেখেন যে একই সাথে, যেমন যে কয়েকদিন আগে আমাদের কলিগরা গিয়েছে, যে আমরা বাংলাদেশ থেকে, ওরা এই দিকের বর্ডার পার হয়ে গেছে, ওরা গেছে হলো দার্জিলিং। তো বাংলাদেশে আমরা তখন যে মারাত্মক গরম ফেস করতেছি, মোটামুটি অ্যারাউন্ড 40, তো ওরা ফিরে আসলে বললো যে আরো কয়েকদিন থেকে আসলে ভালো হতো, কারণ যে দার্জিলিং এ তখন মাইনাস
মোটামুটি 10 বা 15 এরকমের আছে, অর্থাৎ মাইনাস তাপমাত্রা। তাহলে দার্জিলিং এর সাথে বাংলাদেশের দূরত্ব আনুপাতিক হারে এমন না যে অনেক হাজার মাইল বেশি, মোটামুটি কাছাকাছি একটা প্রতিবেশী। তো সেইখানের সাথে কিন্তু তাপমাত্রার এই পার্থক্যটা এই ভৌগোলিক ভাবেই আছে। এখন আপনি যখন বিমানে যাচ্ছেন, তো বিমান দেখা গেল যে ইতিমধ্যে 500 বা 1000 কিলোমিটার পার করে ফেলেছে। তো সে এমন জায়গায় গেছে যেখানে ওভারঅল তাপমাত্রায় ওই রকমের মাইনাস। এই দূরত্বের কারণে সেই তাপমাত্রাটা আপনি দেখতে পেয়েছেন, এটা উচ্চতার কারণে না। ওকে, আমরা এখন দেখবো যে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের উপায়, কিভাবে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করা যায়। আমরা এর আগে যে কারণগুলো দেখেছি, সেই কারণগুলোর আলোকেই আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। অর্থাৎ কারণগুলো যদি নিরসন করা যায় তাহলে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করা যায়। যেমন আমরা দেখছিলাম যে ডিফরেস্টেশন বা বন উজাড় হওয়া, তো এইটি বিশ্ব উষ্ণায়ন কারণ। তার মানে আমরা যদি প্রচুর পরিমাণে গাছ লাগাই, নতুন বনভূমি তৈরি করি এবং বৃক্ষ নিধন বা বন উজাড় বন্ধ করে দেই, তাহলে এটা বলা যায় যে কিছুটা আবার নতুন ভারসাম্য, অর্থাৎ প্রচুর পরিমাণে যেটা আমরা এখন যে বলি যে গ্রিন স্পেস তৈরি করা, বনভূমি রক্ষা করা। এবার বাড়িতে আমরা এখন ছাদ কৃষি করি, তারপর বাড়ির আঙ্গিনায় কোনো একটা জায়গা ফাঁকা রাখি না, ইভেন ঘরের মধ্যেও দেখবেন যে অনেকে টবে নানান ধরনের শৌখিন গাছপত্র রাখে। অর্থাৎ এই যে মানে কি বলে, এক কথায় গাছ লাগানো এবং গাছ কাটা বন্ধ করা, এইটি একটা উপায় হতে পারে এই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে। কার্বন ডাই অক্সাইড গ্যাস সহ বিভিন্ন রকমের গ্রিনহাউস গ্যাস, যেগুলো যে আমরা বললাম মিথেন, নাইট্রাস অক্সাইড, এইগুলো নিঃসরণ নিয়ন্ত্রণ করতে হবে। আমরা পুরোপুরি বন্ধ করতে পারবো না, কারণ যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য অনেক উপাদান প্রয়োজন হবে। যেমন আমরা কৃষি, মিথেন তৈরি হয়, আমরা ওই যে গবাদি পশুপালন, এইগুলো আমরা বন্ধ করা যাবে না, কারণ যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হবে। তো সেই কারণে আমরা বলছি যে এই গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড সহ এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেও আমরা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ বা কিছুটা সহনীয় অবস্থা নিয়ে আসতে পারি। জৈব জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা, অর্থাৎ সোলার সিস্টেমের মাধ্যমে যে জ্বালানি আমরা ব্যবহার করতে পারি সেইটিকে বেশি ব্যবহার করতে হবে। এবং ফসিল ফুয়েল এটি যত কম মানে ব্যবহার করা যায় তত ভালো। যেটা ফসিল ফুয়েল বলতে যে পেট্রোল, ডিজেল, অকটেন এই টাইপের যেগুলো আমরা খনিজ সম্পদ হিসেবে পাই, সেগুলোর জ্বালানি কমিয়ে আনতে হবে এবং সৌরশক্তির ব্যবহার বেশি করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হয় এবং দক্ষতা অর্জন করা, অর্থাৎ কত কম বিদ্যুৎ ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারি। কিছু বলছিলেন? এবং আস্তে এখন অনেকেই এই যে বিজ্ঞানের অগ্রগতির ফলে মানে আস্তে আস্তে এদিকে মনোযোগ দেওয়া হচ্ছে যে খুব সামান্য বিদ্যুতে অনেক বেশি সুবিধা। যেমন ধরেন এই যে বাল্ব, একটা সময় আমরা 60 ওয়াট 100 ওয়াটের বাল্ব ব্যবহার করতাম, এখন দেখবেন যে আপনার যে 10 ওয়াটের বাল্বে 5 ওয়াটের বাল্বে যে পরিমাণ আলো দেয়, সেটি আগের ওই 100 ওয়াটের বাল্বের চেয়ে বেশি আলো দেয়। অর্থাৎ এই যে নতুন এলইডি লাইট গুলো তৈরি হয়েছে, তাই এটা একটা ধরেন প্রযুক্তিগত উন্নয়ন যে কম বিদ্যুতে বেশি সুবিধা আমি পাচ্ছি। ইভেন একটা সময় হতে পারে যে এইগুলো সরাসরি, যেটা এখন যে সোলার মাধ্যমে যে ওই সূর্য থেকে সে অটোমেটেড চার্জ হয়ে সে দিবে, আলো দিবে বা ফ্যান ঘুরবে সেইভাবে। আস্তে আস্তে তো সেই দিকে চলে যাবে যে আমরা সরাসরি কোনো বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহার না করেই আমরা ওই সুবিধাটা পেতে পারি, এরকম অবস্থাও আসতে পারে। ব্লাশ দ্রব্য, স্প্রে, এসি ইত্যাদির ব্যবহার নিয়ন্ত্রণ, কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্যাস নির্গত হয়, এগুলো যত কম ব্যবহার করা যায়। এবং সে কারণে এই যে এখন দেখবেন যে আধুনিক অনেক অ্যাপার্টমেন্ট, যে ঢাকায় করোনার সময় থেকে এই আলোচনাটা বেশি করে হয়েছে যে আমরা যে আগে গ্লাস বিল্ডিং, গ্লাস টাওয়ার, যে প্রচুর পরিমাণে গ্লাস ব্যবহার করা এবং ভিতরে সেন্ট্রাল এসি, তো সেইগুলো নিরুৎসাহিত করা হয় এখন, যে যতটা সম্ভব ন্যাচারাল আলো বাতাস যাতে একটা বিল্ডিং এ প্রচুর পরিমাণে যায়, দিনের বেলায় যাতে লাইট ব্যবহার করা না লাগে, মোটামুটি একটু বাতাস হলে যাতে ফ্যান বা এসি ব্যবহার করা না লাগে, এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। এরপরে স্থায়িত্বশীল কৃষি চর্চা, অর্থাৎ সাস্টেনেবল এগ্রিকালচার, এখানে কৃষি বনায়ন, অর্গানিক কৃষি, জৈব সার ব্যবহার করা ইত্যাদি, যাতে এই আমরা কি বলা যায় যে কীটনাশক কমিয়ে ফলে যত আমরা ক্ষতিটা কমিয়ে আনতে পারি সেই বিষয়গুলো এখানে আমরা নিয়ে আসতে পারি। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সেটি শিল্প কলকারখানা হোক অথবা আমাদের গৃহ বর্জ্য, সেগুলো ওই যে যেটা বললাম যে বর্জ্য থেকে গ্যাস উৎপাদন, এবং বাংলাদেশেই তৈরি হয়েছে যে যারা বড় খামার করে সেই খামার থেকে সে গ্যাস উৎপাদন করছে,
এবং সেই গ্যাসে তার বাড়ির রান্না, বাড়ির অন্যান্য সবকিছুই, মানে অর্থাৎ নিজের একটা বাড়ি তারা সামগ্রিকভাবে স্বাবলম্বী, যে তাদের ওই বাড়ির জন্য আর এনার্জি বাইরে থেকে নিতে হচ্ছে, ওই যে বর্জ্য থেকে তারা এটা পাচ্ছে। তো বর্জ্যকে এইভাবে উন্নয়ন করে, এবং আরেকটা হচ্ছে ঠিক আছে যেটা ব্যবহার করা যাবে না সেটা যাতে যত ক্ষতিকর, মানে এটাকে কম্পোস্ট করে ফেলা, এটাকে মানে যত্রতত্র না ফেলা, এটাকে নির্দিষ্ট একটা জায়গায় ফেলে বার্ন করে ফেলা, এরকম নানা রকমের উপায় তৈরি। পরিবেশ বান্ধব পরিবহন, অর্থাৎ ইলেকট্রিক কার, ট্রেন, সাইক্লিং, যেখানে সাইক্লিং যেখানে কোনো জ্বালানি লাগবে না, অথবা যেখানে ফসিল ফুয়েল কম লাগবে এই রকমের। এবং একটা ধরনের যে ট্রেন যদি চলে, তাহলে দেখা যাবে যে আপনার 100টা বাসের সার্ভিস একটা ট্রেনে পাওয়া যাবে, তাহলে 100টা বাসের ফুয়েল লাগবে না, একটা ট্রেনের মাধ্যমে আমরা এই সুবিধাটা পেতে পারি। এইভাবে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা যদি গড়ে তোলা যায়, তাহলেও আমরা এই যে বিশ্ব উষ্ণায়নকে কিছুটা প্রতিরোধ করতে পারি। শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি, সামগ্রিকভাবে যে পরিবেশ বিষয়, পরিবেশের ক্ষতি, পরিবেশের সুরক্ষা, এইসব বিষয়ে আমাদের শিক্ষা এবং সচেতনতা যদি বৃদ্ধি করা যায়, তাহলেও বলা যায় যে আমাদের এই যে পরিবেশগত যে বিপর্যয়, বিশ্ব উষ্ণায়ন এবং যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির যে আশঙ্কা, সেই জায়গাগুলো আমরা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। তো এই ছিল বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আমাদের আলোচনা। কারো কোনো প্রশ্ন আছে? এই পরিবেশটা করোনা কালে মোটামুটি ব্যালেন্সের মধ্যে ছিল স্যার। হ্যাঁ, বিশ্ব মানে জীবাশ্ম জ্বালানি কমিয়ে দেওয়া ওই যে করোনার সময় স্যার, হ্যাঁ, আর কিছু না এটাই। ঠিক আছে, সেটা ছিল। ইভেন ওটার আবার একটা ফলাফল আছে। ফলাফলটা হলো এরকম যে বলা হয় যে আমেরিকায় ওদের ওই যে নির্দিষ্ট পরিমাণ, মানে যাদের, আমাদের তো নাই, যার জন্য আমাদের এই অভিজ্ঞতা কম, তেলের খনি যেখানে আছে সেখানে নির্দিষ্ট পরিমাণ তেল উৎপাদন করার একটা বাধ্যবাধকতা থাকে। ফলে ওদের একটা পর্যায়ে দেখা গেল যে ওদের তেল রাখবার জায়গা পাচ্ছে না, মানে কন্টেনার নাই, এবং সেই ক্ষেত্রে তেল উদ্বৃত্ত হয়ে যাচ্ছে। এবং এটা কেন হচ্ছে? কারণ যে সারা বিশ্বে বিমান পরিবহন মানে সবকিছু বন্ধ ছিল দীর্ঘদিন, তো এখানে তো প্রচুর পরিমাণে ফুয়েল যায়। তো সেই ফুয়েল যেহেতু ব্যবহৃত হয় নাই, সেই কারণে দেখা গেছে যে ই হয়ে গেছে, কি বলে, যে এই জ্বালানি উদ্বৃত্ত থেকে গেছে। এইটা ঠিক যে করোনার সময় আমরা এই যে শিল্প উৎপাদন, পরিবহনের বা ওই যে ফসিল ফুয়েলের ব্যবহার কম, এই নানান কাজগুলো হয়েছে। কিন্তু এটাও ঠিক যে এর অর্থনৈতিক যেই প্রভাব বা বিপর্যয়, তারপরে আমাদের আরো অনেক ক্ষেত্রেও নানান ধরনের পরিবর্তন আমরা দেখেছি। তো সবকিছুরই সুবিধার বিপরীতে অসুবিধাও যেমন আছে, আবার সবকিছুরই অসুবিধার বিপরীতে এক ধরনের সুবিধা আছে। সুবিধা আছে। তো সেগুলো থাকবে। এখন আমাদের আলটিমেট সুবিধা বা ম্যাক্সিমাম সুবিধা যেটা, আমরা সবসময় সেটার চিন্তা করি। এখন আমাদের, হ্যাঁ, কৃষি থেকে মিথেন উৎপন্ন হয়, বা গবাদি পশু থেকে মিথেন উৎপন্ন হয়, সেই জন্য তো আমরা সেটাকে বাদ দিতে পারছি। কারণ যে আমাদের তো প্রয়োজন পুষ্টি, প্রোটিন, এইসব কিছুর জন্য আমাদের ওইটার উপরে আমাদের নির্ভর করতে হয়। আপনি থাকো পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, এটা বলা হচ্ছে যে মানব সৃষ্ট বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত 2025 বছর, অর্থাৎ 2500 বছরে তুলনায় সাম্প্রতিককালে উচ্চতা বৃদ্ধির হার আশঙ্কাজনকভাবে বেশি। অর্থাৎ এর আগে ধরেন 1000 বছরে যদি 1 ইঞ্চি বাড়ে, পরের 1000 বছরে যদি 1.5 ইঞ্চি বাড়ে, দেখা গেছে যে পরের 500 বছরে এটা মানে 3 ইঞ্চি বেড়েছে। মানে জাস্ট উদাহরণ। তো এইটা গত 25 বছরের ডাটা অ্যানালিসিস করে বিজ্ঞানীরা বলছেন যে সাম্প্রতিককালে এই উচ্চতার মানে বেড়ে যাওয়ার মাত্রাটা বেশি। ইভেন গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার মাত্রাও বেশি। যে আগের 100 বছরের এভারেজ তাপমাত্রা এরকমের ছিল, আর এখন লাস্ট 100 বছরের এভারেজ তাপমাত্রা এইভাবে। তো এটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা এই বিষয়ে প্রতিনিয়ত গবেষণা করেন, কাজ করেন, তারা মোটামুটি এই বিষয়গুলো এইভাবে ডাটা উপস্থাপন করেন। এই যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, আমরা কারণগুলো জানি যে কেন, যেসব কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ে, সেগুলো মোটামুটি আমরা ইতিমধ্যে যে আলোচনা হয়েছে তার সাথে এটা যদি দেখি, সেটা হলো যে থার্মাল এক্সপ্যানশন, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির ফলে এই যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়। থার্মাল মানে যে থার্মোমিটারের থেকে থার্মাল আসছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি, এটা একটা কারণ। যে তাপমাত্রা বেড়ে যায় বা উষ্ণতা বাড়ে, সেই কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ে। কেন? তাপমাত্রা বাড়ার ফলে বরফ গলে বরফের পানি এসে সমুদ্র পৃষ্ঠের পানির সাথে মিশে, ফলে পানি বেড়ে যায়, এটা একটা কারণ। আর একটা হচ্ছে বলছে যে মেল্টিং অফ ল্যান্ড বেসড আইস,
অর্থাৎ ভূপৃষ্ঠের বরফ গলে এই বাড়তি পানি যোগ হয়। এই যে সেই একই রকমের, যে শুধু ওই মেরু অঞ্চলের মানে যে পাহাড়ি অঞ্চলের না, এইটি ইসের কি বলে যে মানে আগেরটা একটু মানে অন্য ব্যাখ্যা, আমি প্রথমটার ব্যাখ্যাটা একটু ভুল করছি। সেটা হলো যে আপনাদের কেউ এই এক্সপেরিমেন্টটা কখনো খেয়াল করেছেন কিনা, আমরা অনেকে হাঁড়িতে পানি গরম করি না, বাষ্প হয়ে যাওয়াটা স্যার। পানি গরম, তো পানি আপনি দেখবেন যে হাঁড়ির একবার মুখ মিশিয়ে দিলে যখন এটা উষ্ণ হতে থাকে তখন হঠাৎ করে পানি কিছুটা পড়ে যায়, অর্থাৎ পানির আয়তন তখন বেড়ে যায়। পানির এই যে মানে কিছুটা সে নর্মাল যেই ঘনত্ব থাকে তার ঘনত্ব কিছুটা কমে যায়, তখন ঘনত্ব কমে যাওয়ার ফলে তার আয়তন বাড়ে। এই পানির কিছুটা ঘনত্ব কমে, এইটা হচ্ছে প্রথমটার ব্যাখ্যা। দ্বিতীয়টা হচ্ছে যে মেল্টিং অফ ল্যান্ড বেসড আইস, এই যে বিভিন্ন জায়গায় যেটা আমরা বললাম যে বিভিন্ন অঞ্চলে যেখানে মাইনাস তাপমাত্রা, সেখানে প্রচুর এলাকা আছে যেখানে মানে শত শত বা হাজার হাজার একর জায়গায় বরফ আটকে আছে। এই তাপমাত্রা বাড়ার ফলে সেই সব বরফ গলে সেই পানি সমুদ্রে মিশে, অর্থাৎ একদিকে সমুদ্রের পানির নিজস্ব আয়তন বেড়ে যাচ্ছে, আর একটা হলো যে বরফ গলা পানি এসে সমুদ্রের পানিতে যোগ হয়ে তাতেও পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এর আরেকটা আছে যে গ্লাসিয়াল মেল্টিং, অর্থাৎ হিমবাহ বা পাহাড়ি অঞ্চলের যে বরফ সেটিও গলে যাচ্ছে এই যে এর ফলে। এবং আরেকটা আছে যে আইস শিট মেল্টিং, এই যে মেরু অঞ্চলের যে বড় বড়, যেমন যে টাইটানিক যে বড় পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে, এই রকমের মানে বড় বড় যে মানে আইস খন্ড, সেগুলো আস্তে আস্তে গলে তার ফলে পানি বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এক কথায় মেল্টিং অফ ল্যান্ড। আম্মু মার দিবে। এরপর আছে চেঞ্জ ইন ওয়াটার সাইকেল, অর্থাৎ সামগ্রিকভাবে পানির চক্র যেটা, এইটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। ইনক্রিজ রেইনফল এন্ড রান অফ ইনটু অশান, যে ওই টোটাল বিভিন্ন অঞ্চলের মানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, এবং যেটাকে আমরা অতিবৃষ্টি বলছি, সেই অতিবৃষ্টির ফলে সেই পানিও আবার সমুদ্রের পানির সাথে যে মিশছে, ফলে নানান দিক থেকে পানি যোগ হচ্ছে, প্লাস সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধির ফলেও পরিধি বেড়ে যাচ্ছে, যার ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে বলে ধারণা করা হয়। এরপরে লস অফ কোস্টাল ওয়েটল্যান্ডস, অর্থাৎ ম্যানগ্রোভ বা লবণাক্ত যে জলাভূমি, এইটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতাকে ত্বরান্বিত করছে। এখানে যে সি লেভেল রাইজের একটা মানে দৃষ্টান্ত নাও, এই যে এখন যেটা যে এখন এই যে মানে ওভারঅল এরকমের আছে, বলছে যে সল্ট মার্শ এন্ড ম্যানগ্রোভ, অর্থাৎ ওই যে আপনার লবণাক্ত ভূমি বা ম্যানগ্রোভ বনাঞ্চল, এইটি সমুদ্র পৃষ্ঠ থেকে যেখানে আছে, এবং একটা সময় দেখা যাবে যে এর যদি কয়েক ইঞ্চি বেড়ে যায় তাহলে এটি অনেক বেশি কাছাকাছি চলে আসে, এবং এখানে সেই স্তরটাই যে আপনার উচ্চতা বেড়ে যাওয়ার এই অংশটা দেখানো যাচ্ছে, যে আগের স্বাভাবিক লেভেল আছে এইটা, এবং এর সরি হ্যাঁ স্বাভাবিক লেভেল এইটা, এবং এরপরে উচ্চতা বেড়ে যে সেটা এই পর্যায়ে চলে আসতে পারে। অর্থাৎ এখানে বলছে যে ক্লাইমেট চেঞ্জ এন্ড রাইজিং অফ সি লেভেল। এখানে আমরা এই যে দেখছি হোয়াট কজেস দ্য সি লেভেল ইনটু চেঞ্জ, মানে কি কি কারণে সি লেভেল মানে চেঞ্জ হয়, সেই সামগ্রিকভাবে এই জায়গাগুলোর মানে এই যে অনেকগুলো কারণ, যে যেটা আমরা বললাম যে টেরেস্ট্রিয়াল ওয়াটার স্টোরেজ, বিভিন্ন অঞ্চলের যে হ্রদ সহ বিভিন্ন জায়গায় পানি জমে আছে, সেইখানে বরফের পানি যুক্ত হয়ে সেই পানি ওভারফ্লো হয়ে সমুদ্রে চলে আসতেছে। এই যে এখান থেকে আমরা দেখছি ওভারফ্লো হয়ে এখানে আসতেছে, বৃষ্টিপাতের ফলেই পানি আসছে, এই পানি আবার এখানে যে মিশে যাচ্ছে। সরি। এরপর আছে সারফেস ওয়াটার, বিভিন্ন যেটা বললাম যেমন কাশ্মীর হ্রদ, এরকম বিভিন্ন জায়গার বড় বড় হ্রদ, বৈকাল হ্রদ, এইসব জায়গার যদি পানি বেশি হয়ে যায় তাহলে সেই পানি আলটিমেটলি সাগরে চলে আসে। এবং দিন শেষে ওই যে মানে সব পানির মানে গতিমুখ বা তার প্রবাহ সেটা সাগরের দিকে, এবং সেইভাবে সাগরের পানি বেড়ে যায়, সাগরের উচ্চতা বেড়ে যেতে পারে। এবং এখানে একটা মানে গ্রাফ দেখানো আছে সি লেভেল চেঞ্জ, এটা হচ্ছে মিলিমিটারে এটা বলা আছে, এটা স্যাটেলাইট ডাটা থেকেই তথ্যটা নেয়া, যেটা বলছিল যে গত মানে সাম্প্রতিককালে এর প্রবণতা বাড়ছে 2000 সাল থেকে 2020 সালে, এর আগে কম বেশি হতো, এখন অনেকটা স্ট্রেট এই মানে বাড়ার হারটা অনেকটা ঊর্ধ্বমুখী, আগে অনেক সময় কম হয়েছে বেশি হয়েছে, এবং 1900 সাল থেকে
2020 সাল অর্থাৎ গত 120 বছরের ডাটা এখানে আছে। তো সেই অনুযায়ী মানে প্রতিনিয়ত এই পরিমাণ বাড়ছে মিলিমিটার হিসাবে, অর্থাৎ গত এই যে যেটা কি বলা যায় যে 120 বছরে ধারণা করা হয় যে মোটামুটি প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি এটি মানে এই পরিমাণটা বেড়ে গেছে। নাসার তথ্য মতে যদি অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের সব বরফ গলে যায় তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 70 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তো 70 মিটার বৃদ্ধি পেলে তো পৃথিবীর মানে বড় অংশই সে মানে পানির নিচে চলে যাবে। এখানে আর্থ ইন ফিউচার মানে আগামীতে এইভাবে যে বরফ গলে আরো এই অবস্থা তৈরি হতে পারে সেটা মোটামুটি একটা ধারণা এখানে পাচ্ছি আমরা। এবং এইভাবে যা মানে বরফ গলে সেই বরফ আস্তে আস্তে এবং দেখা যাচ্ছে যে এবং এটা কিন্তু রিয়েল চিত্র অনেকটা, যে এইভাবে বরফ ক্রমশ গলে এবং বরফের স্তর হালকা হয়ে যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলাফল আমরা এটা দিয়ে শেষ করব। কোস্টাল এরোশন অ্যান্ড ফ্লাডিং, অর্থাৎ ওই যে আপনার কি বলে যে উপকূলীয় উপকূলীয় অঞ্চলের মানে এটি হচ্ছে কি বলে যে এটি তলিয়ে যাবার এবং ফ্লাড হওয়ার আশঙ্কা দেখা দিবে। কোস্টাল অ্যান্ড লোল্যান্ড মেবি সাবমার্জ, এটি পানির নিচে চলে যেতে পারে। এরপরে ডিসপ্লেসমেন্ট অফ পপুলেশন, যদি এটি হয় তাহলে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে যাবে, তাদের এলাকা থেকে তাদেরকে চলে আসতে হবে। এরপর লস অফ কোস্টাল হ্যাবিটেট, অর্থাৎ ওই যে উপকূলীয় অঞ্চলে যে জীববৈচিত্র্য বা সেখানে যে বসবাসের স্বাভাবিক অবস্থা সেটি ব্যাহত হবে। স্যালানাইজেশন ফ্রেশ ওয়াটার সোর্সেস, অর্থাৎ বিভিন্ন যে মৃদু পানি বা মিষ্টি পানির কথা আমরা বলি সেই সব জায়গায় আপনার লবণাক্ততা বেড়ে যাবে। এবং ইম্প্যাক্ট অন এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি, মারাত্মকভাবে আমাদের কৃষি এবং খাদ্য নিরাপত্তার উপরে এটা প্রভাব ফেলতে পারে যেসব প্রক্রিয়া। এরপরে আছে ইনফ্রাস্ট্রাকচার ভালনারেবিলিটি তৈরি হবে, যেসব অঞ্চলে যেমন খুলনা সাতক্ষীরা অঞ্চলে দেখবেন প্রচুর পরিমাণে লবণাক্ততা, ফলে বিল্ডিং এ নোলা ধরে এবং বিল্ডিং একটা সময় মানে তার জীবনকাল এটি হয়ে আসে, এবং যদি সেটা কয়েক ফুট পানির নিচে চলে যায় তাহলে সেটিও মারাত্মক হুমকির মুখে পড়ে যাবে। ইনক্রিজড আমি একটু দ্রুত যাচ্ছে এই জায়গাগুলো, শীত আপনাদের কাছে চলে যাবে। ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ স্টর্মস, অর্থাৎ বিভিন্ন ঝড় সহ নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ, এই যে সম্প্রতি আমরা রিমেল পার করলাম, এটা দেখা যাবে যে এরকমের প্রাকৃতিক দুর্যোগ আরো বেশি ঘন ঘন হবে। তা আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমি যে একটু আলোচনা যে এখানে কোচি কি আছেন? স্যার আছি। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার হলো যে যারা রেগুলার শিক্ষার্থী, যে আপনি যাদের সঙ্গে যারা নিয়মিত ক্লাস করেছেন ক্লাসের জন্য একটা নাম্বার থাকতে পারে, আর একটা হচ্ছে আপনার একটা যে অ্যাসাইনমেন্ট, আর একটা প্রেজেন্টেশন, আর একটা কুইজ মিড টার্ম, এরকম এই